কেরানীগঞ্জে চলচ্চিত্র নায়িকা শিমুর মরদেহ উদ্ধার, স্বামী নোবেল সহ ৬ জনের বিরুদ্ধে মামলা। বৈধ অস্ত্রের আড়ালে চলছে অবৈধ ব্যবসা, ১৮ জনের বিরুদ্ধে মামলা, নজরদারিতে কয়েকজন। দুই বছর পর আজ ফের শুরু হচ্ছে জেলা প্রশাসক সম্মেলন, ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নারায়ণগঞ্জ নির্বাচনে সরকারের প্রভাব ছিল না বলছেন বিশ্লেষকেরা, শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছেন ভোটাররা। টানা দ্বিতীয়বার ফিফা দ্য বেস্ট খেতাব জিতলেন লেভানডস্কি, পেছনে ফেললেন মেসি সালাহকে। স্বাগত সকাল ৯টার ১ ঘন্টা বিরতিহীন সংবাদে, সঙ্গে আছে আমি ফারহানা আলম এবং আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। কেরানীগঞ্জের আলিপুর ব্রিজের কাছে ঝোপের ভেতর মিলল চলচ্চিত্র নায়িকা রাইমা ইসলাম শিমুর মরদেহ। দূরে কোথাও হত্যা করে তার মরদেহ সেখানে ফেলে রাখা হয় বলে প্রাথমিক ধারণা পুলিশের। এই ঘটনায় শিমুর স্বামী নোবেল সহ ৬ জনকে আসামি করে মামলা করেছে পরিবার। সুন্দর আগামীর প্রত্যাশায় এমন জমকালো আয়োজনেই খ্রিস্টীয় নতুন বছর ২০২২-কে বরণ করেছিলেন চলচ্চিত্র নায়িকা রাইমা ইসলাম শিমু। অথচ মাত্র ১৭ দিন পরই রাজধানীর অদূরে কেরানীগঞ্জে মিলল তার বস্তাবন্দি মরদেহ। পাকা সংলগ্ন ঝোপের ভিতরে বস্তা বন্দি অবস্থায়, ওখানে মারলে সময় লাগবে, ঝোপঝাড় ভাঙা থাকবে। আমাদের যে সিমটম গুলো আমাদের মনে হয়েছে ওখানে মারা হয়নি, অন্য জায়গাটা মেরে লাশটা ওখানে ফেলে দেওয়া গিয়ে। আমার গর্বিত সন্তান। ২০টির বেশি সিনেমায় কাজ করা এই নায়িকা বেসরকারি চ্যানেল এটিএন বাংলার মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন। ছোট পর্দায় ছিল তার সরব উপস্থিতি। চলচ্চিত্র শিল্পী সমিতির ১৮৪ জনের সদস্যপদ স্থগিত ইস্যুতে বর্তমান কমিটির বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি। তাই শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এ হত্যায় জড়িত বলে সন্দেহ শিমুর সহকর্মীদের। চেহারাটা যে দেখছে সে বুঝতে পারবে যে কি অবস্থাতে ওকে মর্মান্তিক ভাবে মারা হয়েছে। তো এখন আমরা কিভাবে বলবো যে আমরা সাসপেক্ট আমরা করতে পারি, বাট আমরা শিওর না যে জায়েদ খানেরই কাজ, শিওর না, তবে উনি সব পারবে। জায়েদ খানের সাথে নাকি ঝগড়া হয়েছে, তুইতকারী পর্যন্ত হয়েছে, এটা ওর ভাই বললো, শুনলাম, সেটাই শুনলাম। এটা মানবো না, কিছুতেই মানবো না, এত কিছু মানতে পারবো না। হাত পাটা ভাঙিয়ে ধুয়ে দিত, ফেলে রাখতো, তার ফ্যামিলি দেখতো, যেই মারছে মার্ডার করে ফেলতে হবে একটা মানুষ, তার ছোট একটা ছেলে একটা মেয়ে, কিভাবে বাঁচবে তারা এখন একবারও ভাবেন না যারা। স্বজনরা জানায় সোমবার সকাল ১০টার দিকে বাসা থেকে বের হন এই নায়িকা। সে সময় প্রায় ২ ঘন্টা ওই ভবনের সিসি ক্যামেরা বন্ধ ছিল। তাই শিমুর স্বামী সাখাওয়াত আলীম নোবেল হত্যাকাণ্ডে জড়িত বলে সন্দেহ পরিবারে। এরই মধ্যে নোবেল সহ ৬ জনকে আসামি করে মামলাও করেছে পরিবার। আমার বোন জামাই অ্যাটেক্টেড, আমার বোন জামাই নোবেল হইলে প্রথম আসামি ভাই, তার ড্রাইভার এবং ফরহাদ গাড়ির পিছনে রক্ত অবস্থা, আমার অবস্থায় অলরেডি ফরহাদ আর এটা আমার বোন জামাই আমরা ধরাই দিয়েছি। আমার সাথে ১২ তারিখে নাকি আমার সাথে ঝগড়া হয়েছে, অথচ শিমুর সাথে গত ২ বছরে আমার কোনোদিন ফোনেও কথা হয়নি, সামনাসামনি দেখা হয়নি আজ পর্যন্ত আমার শিমুর সাথে। এই যে নোংরামি শিল্পী সমিতির নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে, আমি আশা করব যারা আছেন এই নোংরামি বন্ধ করেন। শিমু হত্যা মামলার অন্য আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। বাসা ছিল কেমনে? সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কি জন্য? নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সন্তোষ প্রকাশ করে তারা বলছেন, সরকার এই নির্বাচনকে প্রভাবিত না করায় ভোটাররা নিজেদের প্রার্থীকে নির্বাচিত করার সুযোগ পেয়েছেন। এই ধারা আগামীতেও বজায় থাকবে বলে আশাবাদ জানান তারা। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারের চেয়ে তিনি ৬৬,০০০-এরও বেশি ভোট পান। ভোটারের উপস্থিতি কম হলেও সার্বিক পরিবেশের প্রশংসা করেছেন নির্বাচন বিশেষজ্ঞরা। নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করেছে এবং সরকার নির্বাচনকে প্রভাবিত করে নাই, এই জন্য একটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন
সম্পন্ন হয়েছে। তো সরকার এর মাধ্যমে যে বার্তা দেওয়ার চেষ্টা করছে সেটা হলো সরকারকে বিশ্বাস করা যায়, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এই সরকারের অধীনে সম্ভব। তবে ইভিএমকে আরো ভোটার বান্ধব করার পরামর্শ দিয়েছেন সাবেক নির্বাচন কমিশনার এম শাখাওয়াত হোসেন। নারায়ণগঞ্জ নির্বাচন তো ভালোই হয়েছে, কোনো সংঘাত হয়নি, কোনো সমস্যা হয়নি। ইভিএম এর কারণে অনেকে ভোট দিতে পারেনি এবং পার্সেন্টেজ অনেক কম হয়েছে, সবচেয়ে কম ছিল। ইভিএম এর যে সমস্যাগুলো সেগুলো দূর করা যায়নি। ইভিএম এর সমস্যা তো আগামীতে ভালো করে দেখতে হবে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ধারাবাহিকতায় ভবিষ্যতে সব নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে, এমনটাই প্রত্যাশা বিশিষ্টজনদের। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোটের পরদিনই তৈমুরের বাসায় বেড়াতে গেলেন আইভি, সাথে নিয়ে গেলেন দই আর মিষ্টি। সালাম করে দোয়া চেয়েছেন আইভি, একে অন্যকে মিষ্টি মুখ করিয়েছেন। পরে নারায়ণগঞ্জ সিটির উন্নয়নে সবসময় আইভির পাশে থাকার আশ্বাস দেন তৈমুর। রোববার জিতেই আইভি ঘোষণা দিয়েছিলেন মিষ্টি নিয়ে তৈমুরের বাসায় যাবেন। সোমবার বিকেল 5টার দিকে ঠিক হাজির প্রধান প্রতিদ্বন্দ্বীর মাজদাইরের বাসায়। এ সময় সালাম করে দোয়া চান আইভি, শুভেচ্ছা জানান তৈমুর আলম ও তার পরিবারের সদস্যদের। পরে একে অপরকে মিষ্টি খাইয়ে দেন। সেলিনা হায়াত আইভিকে আপেল, মাল্টা ও 2 রকম মিষ্টি দিয়ে আপ্যায়ন করেন তৈমুর আলম খন্দকার। এ সময় তিনি বলেন, আইভির সাথে তার পারিবারিক সম্পর্ক, ভোটের মাঠে কি হয়েছে সেটা ভুলে গেছেন। তার যে কোনো বিপদ আপদ, যে কোনো সুবিধা অসুবিধা অদৃশ্য শক্তির মতো তার মাথায় আমার থাকবে। অতএব এটা নির্বাচন, এটা বিষয় না, এটা নির্বাচন 16 তারিখে চলে গেছে। আগামী দিন যাতে সুন্দর হয় তার পাশে আমি ছিলাম, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। নির্বাচন নিয়ে কোনো বিভেদ নেই বলেও জানান আইভি। বলেন, তৈমুর আলমের পরামর্শ নিয়ে গড়ে তুলবেন ছিমছাম নগরী। আমাদের একটা পারিবারিক সম্পর্ক, এটা বজায় থাকবে, যেটা আমি পুরো নির্বাচনেই বলার চেষ্টা করেছি যে রাজনীতির জায়গায় রাজনীতি, কিন্তু পারিবারিক সম্পর্কের জায়গায় সেই সম্পর্কে কখনো ঘাটতি হবে না। পূর্বে যেরকম ছিল এখনো সেরকমই থাকবে। এবার স্বতন্ত্র তৈমুরকে 69,000 ভোটে হারিয়েছেন নৌকার আইভি। এর আগেও বিএনপির সাকোয়াতকে হারিয়ে নারায়ণগঞ্জের মেয়র হন তিনি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নারায়ণগঞ্জ। দক্ষিণ কোরিয়ায় যাওয়ার আগে 7 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের নির্দেশনা থাকলেও তা মানছেন না অনেক শিক্ষার্থী ও ব্যবসায়ী। এতে আবারও দেশটিতে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধের আশঙ্কা তৈরি হয়েছে। বারবার নিষেধাজ্ঞার কারণে বিপাকে পড়ছেন প্রবাসী কর্মীরা। 2020 সালে দক্ষিণ কোরিয়ায় প্রবেশকারী 10% বেশি বাংলাদেশির করোনা শনাক্ত হয়। এ কারণে ওই বছর মার্চে বাংলাদেশিদের জন্য ভিসা নিষেধাজ্ঞা দেয় দেশটি। পরে ভিসা চালু হলেও 2021 সালের জুনে একই অভিযোগে আবারও নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়। ফলে দেশে এসে আটকা পড়েন কয়েক হাজার কর্মী। দক্ষিণ কোরিয়ায় যাওয়ার আগে বাংলাদেশের 7 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের নির্দেশনা থাকলেও তা মানছেন না অনেক শিক্ষার্থী ও ব্যবসায়ী। এতে বারবার নিষেধাজ্ঞার কবলে পড়তে হচ্ছে বাংলাদেশিদের। আর এতে বিপাকে পড়েছেন এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম বা ইপিএস এর আওতায় দেশটিতে কর্মরত বাংলাদেশিরা। বর্তমানে নিয়মিতভাবে বিজনেস এবং স্টুডেন্ট ভিসাধারীরা কোরিয়ায় প্রবেশ করছে কোয়ারেন্টাইন না করে, এবং সেখানে গিয়ে প্রতিনিয়ত করোনা পজিটিভ হচ্ছে। যদি এভাবে করোনা পজিটিভ রোগী যায় তাহলে ওনারা আবার ভিসা নিষেধাজ্ঞা দিয়ে দেবে। তাতে করে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইপিএস কর্মীরা, যারা দীর্ঘদিন যাবৎ দেশে আটকা পড়ে আছে। আমরা বয়েসেলের প্রতি অনুরোধ করবো যে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য। এর আগে হোটেল কোয়ারেন্টিনের নির্দেশনা বাস্তবায়নে বোয়েসেলকে দায়িত্ব দেয় সরকার। তবে প্রতিষ্ঠানটি বলছে প্রভাবশালী ব্যবসায়ীরা কোয়ারেন্টিন না করে বা ট্রানজিট নিয়ে দক্ষিণ কোরিয়ায় যাওয়ায় সমস্যা দেখা দিচ্ছে। কিছু কিছু আমাদেরকে একটু বাইপাস করে হংকং অথবা সিঙ্গাপুরের অন অ্যারাইভাল ভিসা যাচ্ছে, সেখান থেকে তারা ফ্লাই করছে। বাংলাদেশি নাগরিক সে পৃথিবীর যে কোনো দেশ থেকে আসুক, এটা কিন্তু বাংলাদেশের রেটিংয়ে। দক্ষিণ কোরিয়ার সরকারি তথ্য অনুযায়ী 2022 সালের 17 জানুয়ারি পর্যন্ত দেশটিতে যাওয়া 15 বাংলাদেশির করোনা শনাক্ত হয়েছে।
এদিকে ১.৫ বছরের বেশি সময় বন্ধ থাকার পর গত ডিসেম্বরে দক্ষিণ কোরিয়া ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় ওই মাসে একটি মাত্র বিশেষ ফ্লাইটে ৯৫ জন আটকে পড়া ইপিএস কর্মী দক্ষিণ কোরিয়ায় কাজে যোগ দিতে পেরেছেন। ফেব্রুয়ারিতে আরও ৪টি বিশেষ ফ্লাইট যাওয়ার কথা। তবে কোয়ারেন্টিনের শর্ত না মানায় আবারও নিষেধাজ্ঞার শঙ্কায় কর্মীরা। সাবিনা পুথি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৈধ অস্ত্রের আড়ালে চলছে অবৈধ অস্ত্র ব্যবসা। গত কয়েক বছরে বৈধ অস্ত্রের লাইসেন্সধারী এমন অন্তত ১৮ জনের নামে অবৈধ অস্ত্র বিক্রির অভিযোগে মামলা হয়েছে। তাদের মধ্যে অন্তত ১৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নজরদারিতে রয়েছে আরও কয়েকজন। চট্টগ্রামের বৈধ অস্ত্র ব্যবসায়ী হোসেন সাইনবোর্ডের আড়ালে তিনি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কারবার করে আসছিলেন। সন্ত্রাসী গ্রুপের কাছে অস্ত্র বিক্রি থেকে শুরু করে ভাড়াও দিচ্ছিলেন। ২ মাস আগে তাকে সহ আরো ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন বেশিরভাগ অবৈধ অস্ত্র আনছে চোরাকারবারীরা। পাশাপাশি অসাধু আমদানিকারক প্রতিষ্ঠান চাহিদাপত্রের অতিরিক্ত অস্ত্র কিনছে গোপনে। এসব অস্ত্রের কোড নম্বর ও কোম্পানির নাম মুছে চড়া মূল্যে তা তুলে দিচ্ছেন সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠীর হাতে। ব্যবসা খারাপ যাচ্ছে দেখে আমি বৈধ অস্ত্রের যায় অবৈধ অস্ত্র বা যার হাতে অস্ত্র লাইসেন্সধারী নয় এমন কারো কাছে অস্ত্র বিক্রি করলাম বা ভাড়া দিলাম, এটা একদম ক্রিমিনাল অফেন্স এবং এটা যারা করবে তাদেরকে আইনের আওতায় এনে তাদের শাস্তি দেওয়া প্রদান করা উচিত। প্রপার সার্ভেলেন্স যদি না থাকে একটা টাস্ক ফোর্স করা যেতে পারে যারা আসলে এই লিগ্যাল উইপনের সাথে সাথে ইলিগ্যাল উইপনগুলোর মোবিলিটি বা কোথায় কোথায় যাচ্ছে সেগুলো আসলে নজরদারির মধ্যে রাখবে। তবে বৈধ অস্ত্র ব্যবসায়ীদের অবৈধ অস্ত্র বিক্রির বিষয়টি নিয়ে দ্বিমত জানিয়েছে সংশ্লিষ্টরা। আমাদের লাইসেন্সের বাইরে আমরাও বিক্রিও করতে পারি না, কেউ কিনতেও পারবে না। কাজেই যদি বলে থাকে একটা ঘটনা শুনেছি, হয়তো এটা বিচ্ছিন্ন ঘটনাই হতে পারে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে দেশে বৈধ অস্ত্র ব্যবসায়ী আছেন ৮৪ জন। তাদের মধ্যে অবৈধ অস্ত্র বিক্রির অভিযোগ অন্তত ১৮ জনের নামে মামলা হয়েছে। গ্রেপ্তার হয়েছে অন্তত ১৫ জন। চোরাচালানের মাধ্যমে অস্ত্রগুলি সংগ্রহ করে অবৈধ অস্ত্রগুলি সন্ত্রাসীদের কাছে বিক্রি করে, এটা অনেক ক্ষেত্রে আমাদের সন্দেহের বাইরে থেকে গেছে, বাট এখন থেকে আমরা এটা নিয়ে কাজ করতেছি। এরকম ২-১ জনকে আমরা ইতিমধ্যে শনাক্ত করেছি, তাদের বিষয়ে আমাদের নজরদারি আছে। পুলিশের বিশেষ শাখার তথ্য অনুযায়ী সারা দেশে এখন বৈধ অস্ত্রের সংখ্যা ৪৪,১০৪টি। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার কারণে ২ বছর বিরতির পর আজ আবারও শুরু হচ্ছে জেলা প্রশাসক সম্মেলন। এবারের সম্মেলনটি আয়োজন করা হয়েছে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে। সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণত প্রতি বছর জুলাই মাসে সরকারের নীতি নির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে মত বিনিময় এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়ার জন্য ডিসি সম্মেলনের আয়োজন করা হয়। ৩ দিনের সম্মেলনে এবার ২১টি কার্য অধিবেশন সহ মোট ২৫টি অধিবেশন থাকবে। প্রথম দিন সন্ধ্যা ৬টায় ভার্চুয়ালি দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন রাষ্ট্রপতি। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইনে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে রয়েছে নির্বাচন কমিশনার বাছাই করবে ৬ সদস্যের সার্চ কমিটি। প্রধান বিচারপতি আপিল বিভাগের একজন বিচারপতিকে এই সার্চ কমিটির চেয়ারম্যান করবেন। আরও বেশ কিছু বিধান রেখে করা আইন চলতি সংসদ অধিবেশনেই উত্থাপন হতে পারে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ সচিব। ৫০ বছরেও হয়নি নির্বাচন কমিশন গঠন আইন, যে কারণে বিভিন্ন রাজনৈতিক দলের বিতর্কের মুখে পড়েছে নির্বাচন কমিশন। এছাড়া ৩ দফায় নির্বাচন কমিশন গঠন করতে রাষ্ট্রপতিকে সংলাপ করতে হয়েছে নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে। তাদের প্রস্তাব করা ব্যক্তিদের দিয়ে সার্চ কমিটি গঠন করা হচ্ছে নির্বাচন কমিশন। চলমান সংলাপে বেশিরভাগ রাজনৈতিক দলও আইন করার প্রস্তাব দিয়েছে। আইনমন্ত্রী সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জানিয়েছেন সময় স্বল্পতায় এবার আইন করা যাচ্ছে না। তবে সোমবার প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধান নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনার নিয়োগ আইন ২০২২-এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সচিব জানান, রাষ্ট্রপতির নির্দেশে ৬ সদস্যের সার্চ কমিটি করা হবে। প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি কমিটির চেয়ারম্যান হবেন। এছাড়া থাকবেন হাইকোর্টের একজন বিচারক, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, পিএসসির চেয়ারম্যান এবং রাষ্ট্রপতি মনোনীত ২ জন বিশিষ্ট নাগরিক।
যেহেতু এর আগে আইন ছিল না, ইতিপূর্বে যেসব ইলেকশন কমিশনগুলো গঠন করা হয়েছে সেগুলো এই আইনের অধীনেই করা হয়েছে বলে ধরে সেগুলোকে একটা হেফাজত করা হয়েছে আর কি। ডিটেইল আপনার একটা বিধি করে দেওয়া হবে যাতে প্রসিডিউরাল সাইটগুলোর জন্য বারবার আইন সংশোধন করতে না হয়। সচিব আরও জানান, আইন অনুযায়ী সিএসসি বা ইসি হতে হলে বাংলাদেশের নাগরিক হতে হবে, বয়স হতে হবে কমপক্ষে 50 বছর, সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা বিচার বিভাগে কমপক্ষে 20 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। চিফ জাস্টিসের কথা যেরকম বলা আছে, উনি কোথাও কিছুই করতে পারবেন না। চিফ ইলেকশন কমিশনার হিসেবে যদি একবার করে থাকেন উনি আর কখনো যোগ্য হবেন না, কিন্তু যদি ইলেকশন কমিশনার থাকেন উনি কেবলমাত্র চিফ ইলেকশন কমিশনারের জন্য আপনার বিবেচ্য হতে পারবে। চলতি সংসদ অধিবেশনেই উঠতে পারে এই আইনটি। তবে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ 14 ফেব্রুয়ারি শেষ হওয়ার আগে আইনটি পাশ করা সম্ভব হবে কিনা তা এখনো নিশ্চিত নয়। এই লক্ষ্যে গণতন্ত্র আইনের শাসন। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মন্ত্রিসভায় অনুমোদন দেয়া নির্বাচন কমিশন গঠন আইন সংসদের চলতি অধিবেশনেই পাশ করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যদিও এই আইন পাশে পর্যাপ্ত সময় নেই ইঙ্গিত দিয়ে তিনি বলেন, অপেক্ষা করুন এবং দেখুন, তবে কোনো কিছু অসম্ভব নয়। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষে সোমবার সন্ধ্যায় রাজধানী বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির ডাকা সংলাপের শেষ দিনে সোমবার বিকেল 4টায় শেখ হাসিনার নেতৃত্বে অংশ নেয় আওয়ামী লীগ। প্রায় 1 ঘণ্টার সংলাপে নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করতে নির্বাচন কমিশন গঠন আইনের প্রস্তাব দেয় আওয়ামী লীগ। সংসদের চলতি অধিবেশনে আইনটি পাস হবে কিনা সে প্রশ্নের জবাবও দেন ওবায়দুল কাদের। সর্বাত্মক প্রয়াস অব্যাহত থাকবে। এর সঙ্গে যারা সংশ্লিষ্ট সবাই, যেহেতু এটা জনদাবি এবং এটা 50 বছর আগে এ ধরনের একটা আইন পাশ হওয়ার দরকার ছিল জাতীয় স্বার্থে, আগে হয়নি বলে এখন কেন হবে না? প্রক্রিয়া তো আছে, প্রক্রিয়া অনুযায়ী সব প্রচেষ্টা নিয়োগ করা হবে। তবে নতুন কমিশন নতুন আইনে হওয়ার মতো সময় না থাকার ইঙ্গিত দিয়ে আইন প্রণয়নের প্রক্রিয়া তুলে ধরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। যদি আইনটা হয়ে যায় চূড়ান্ত, তাহলে এর অধীনই হবে। সম্ভব কিনা সেটা আইনের বিভিন্ন পর্যায়ের যে প্রক্রিয়া আইন পাশ হওয়ার, এগুলো অবলম্বন করার পর এটা বোঝা যাবে। আমাদের কাছে আইন পাশ করার কোনো ম্যাজিকের টাস্ক নেই। আইনের নিয়ম অনুযায়ী পাশ হবে। কাম অ্যান্ড সি, নাথিং ইজ ইম্পসিবল। মন্ত্রিসভায় অনুমোদিত আইনটি বিগত 50 বছরে কেউ করার উদ্যোগ না নিলেও বর্তমান সরকার নিয়েছে মন্তব্য করে তিনি বলেন, এটি দেশ ও গণতন্ত্রের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধাবোধেরই প্রকাশ। পার্লামেন্টেই চূড়ান্ত হবে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা হল না ছেড়ে দিনভর আন্দোলন চালিয়েছে। ভিসির কার্যালয় ঘেরাও একাডেমিক ভবনেও তালা দিয়েছে আন্দোলনকারীরা। এছাড়া উপাচার্যের পদত্যাগ দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করেছে শিক্ষার্থীরা। এদিকে রোববারের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে দিনভর উত্তাল ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। হল ছাড়ার নির্দেশ উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যায় শিক্ষার্থীরা। ছাত্রী হলগুলোর প্রভোস্ট কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া সহ প্রতিটি হল নিয়ন্ত্রণে নেয় আন্দোলনকারীরা। উপাচার্যের পদত্যাগ দাবির আন্দোলনে অংশ নেয় সাবেক শিক্ষার্থীরা। পরে নেওয়া হয় গণস্বাক্ষর। সবকিছু খোলা থাকবে, সে অনৈতিকভাবে আমাদের ভার্সিটি, আমাদের ক্যাম্পাস থেকে আমাদের বের করে দিবে, এটা আমরা মেনে নিতে পারি না। একমাত্র দাবি এই ভিসি স্যার আমরা চাই না। এই ভিসি স্যারকে আমাদের ক্যাম্পাসের সকল স্টুডেন্ট বঞ্চিত ঘোষণা করছে। কর্তৃপক্ষ জানিয়েছে, রোববারের সংঘর্ষের ঘটনাসহ সামগ্রিক বিষয় তদন্তে 8 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি যত দ্রুত পারে আমাদের ইউনিভার্সিটির ভিডিও ক্যামেরাগুলি আছে ওগুলির উপর থেকে তথ্য নিয়ে ওনারা একটা রিপোর্ট আমাদেরকে সাবমিট করবেন। উপাচার্য মন্তব্য করেছেন, ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বহিরাগতরাই। খুবই অল্প সংখ্যক শিক্ষার্থী তারা হয়তো বিভ্রান্ত হয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। এবং আমি যতদূর জেনেছি এখানে অনেক বহিরাগত এসে সামিল হয়েছে এখানে, এবং বহিরাগতরা তাদেরকে ইন্ধন দিচ্ছে। উপাচার্যের বাসভবন ও ক্যাম্পাস জুড়ে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ।
আইন শৃঙ্খলা রক্ষার সাথে আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তারা ভাইস চ্যান্সেলর মহোদয়ের বাসভবনের সামনে এই রাস্তাতে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছে। এদিকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে ঢাকা, চট্টগ্রাম ও বরিশালে প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। রাজধানীতে শনাক্ত করোনা রোগীর ৬৯ ভাগই এখন ওমিক্রনে আক্রান্ত, যা 10 দিন আগে ছিল মাত্র 13 ভাগ। সোমবার দুপুরে সচিবালয়ে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্য অধিদপ্তর সতর্ক করছে, সংক্রমণ নিয়ন্ত্রণে না এলে পরিস্থিতি বিপজ্জনক হবে। গত 11 ডিসেম্বর দেশে প্রথম শনাক্ত হয় করোনার নতুন ধরন ওমিক্রন। এরপর তা ছড়িয়ে পড়ে দ্রুত। রাজধানীর বাসাবো, বনানী, মহাখালী, চানখারপুল ও উত্তরায় মিলেছে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট। ঢাকার বাইরেও যশোরে শনাক্ত হয়েছে ওমিক্রন। সোমবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, রাজধানীতে ওমিক্রনের কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে। 10 দিনেই ওমিক্রন শনাক্তের হার বেড়েছে 56 ভাগ। ঢাকার বাইরেও একই অবস্থা বলে মনে করেন মন্ত্রী। আমরা যে ঢাকায় কিছু জরিপ করেছি, পরীক্ষা করেছি, জিনোম সিকোয়েন্সিং করেছি, তার মধ্যে দেখা গেছে যে ওমিক্রন এখন 69% উন্নতি হয়েছে। তো ঢাকার বাইরেও আমরা মনে করি একই হার হবে এবং ইনফেকশন রেট 18% এ কারণেই হচ্ছে। এক মাসের ব্যবধানে দেশে করোনা শনাক্তের হার 1 ভাগ থেকে বেড়ে হয়েছে 21 ভাগ। দৈনিক শনাক্তের সংখ্যা 200 থেকে বেড়ে 6000 ছাড়িয়েছে। ওমিক্রনের পাশাপাশি দ্রুত ছড়াচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্টও। এই আক্রান্তের হারটা বেড়ে যাওয়াটা আমাদের জন্য একটা অশুভ ইঙ্গিত। আমরা যদি নিজেদেরকে সংবরণ না করি এবং আমরা যদি এটাকে প্রতিহত করার প্রচেষ্টা অব্যাহত এবং শক্তিশালী না করি, তাহলে পরে সমূহ বিপদের সম্ভাবনা রয়েছে। দেশে করোনায় গত 1 মাসে মারা যাওয়া ব্যক্তিদের 80 ভাগই টিকা নেননি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে সরকারি বিধিনিষেধ কার্যকর হলেও গণপরিবহনে মানা হচ্ছে না একেবারেই। সকালে অফিস টাইমে ভিড় দেখা যায় যাত্রীদের। এছাড়াও মাস্ক পরায় অনীহা রয়েছে যাত্রী, চালক ও হেলপারের মধ্যে। আরও জানাতে রাজধানীর মহাখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, গণপরিবহনে কি চিত্র দেখতে পাচ্ছেন? যে সমস্ত বিধিনিষেধগুলো দেওয়া হচ্ছে সেগুলো কতটা মানা হচ্ছে গণপরিবহনে? দেখুন, বিধিনিষেধের আজকে ৪র্থ দিন এবং প্রথম দুদিনের কথা যদি বলি তখন কিছুটা মানা হলেও আজকে ৪র্থ দিনে এসে কিন্তু একেবারেই সেটি মানা হচ্ছে না। বিশেষ করে বাসের যারা চালক এবং হেল্পার রয়েছেন তারা মাস্ক পরতেই চাচ্ছেন না এবং যে হ্যান্ড স্যানিটাইজার রাখার কথা যাচ্ছে ওঠার সময় সেটিও কিন্তু দেওয়া হচ্ছে না। আমি এখন মহাখালী বাস স্টেশনে রয়েছে। এখানে যতগুলো বাস সকাল থেকে আমি দেখেছি, অধিকাংশ বাসই দেখেছি যারা আসলে হেল্পার রয়েছেন, চালক রয়েছেন, তারা কিন্তু মাস্ক পরতে অনীহা দেখাচ্ছেন। যখনই কোনো গণমাধ্যম কর্মীকে তারা দেখছেন বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে তারা দেখছেন, তখন তারা তাড়াহুড়ো করে কিন্তু সেই মাস্ক লাগাচ্ছেন। বিশেষ করে যখন যাত্রীরা উঠছেন, 1-2জন যাত্রী উঠলে সেটি ভিন্ন কথা, কিন্তু অনেক সময় দেখা গেছে অনেকক্ষণ পরে যদি কোনো বাস আসে, সেই বাসে আমরা দেখছি যে যাত্রীরা ওঠার সময় একসাথে 4-5জন করে তারা উঠছেন, একসাথে 4-5জন করে তারা নামছেন। এবং প্রায় প্রতিটি আমি যদি বলি প্রতিটি বাসের কিন্তু হেল্পার যারা রয়েছেন তারা কিন্তু একেবারেই মাস্কটি পরছেন না। এবং বিআরটি এর যে অভিযানটি রয়েছে, আসলে শুধুমাত্র অফিস টাইমেই কিন্তু এই যানবাহনে বেশি ভিড় থাকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিআরটি এর কোনো অভিযানই কিন্তু 11টার আগে শুরু হয় না। যেখানে গাড়ির চাপ বা যাত্রীদের চাপ কিন্তু সকাল 7টা, 7:30 থেকে শুরু হয় 9টা, 9:30 পর্যন্তই থাকে। কিন্তু বিআরটির কোনো অভিযান কিন্তু এই গত 4 দিন, আজকে সহ 4 দিন আমরা দেখিনি যে তাদের কোনো অভিযান সেটি কিন্তু সকালে শুরু হয়েছে। তারা অভিযানটি শুরু করেন বেলা 11টা এবং অভিযানটি তারা শেষ করে ফেলেন দুপুর 2টা, 3টার সময়। আসলে ঠিক যেই সময়টিতে গাড়ির চাপ থাকে বা যাত্রীদের চাপ থাকে, সেই সময়টিতে আমরা বিআরটি এর কোনো কর্মকর্তাদের কিন্তু আমরা আসলে কোনো অভিযান দেখতে পাই না। এখন আপনি দেখতে পাচ্ছেন যাত্রী তুলছেন একটি বাসের হেল্পার, তিনি কিন্তু দাঁড়িয়ে আছেন, তিনি কিন্তু আসলে কোনো মাস্ক পরেননি। যখনই তারা কোনো গণমাধ্যম কর্মী ঠিক এই মাত্র আমাদের ক্যামেরাটি দেখে তারা কিন্তু তিনি কিন্তু মাস্কটি পরলেন। আসলে বিষয়টি হচ্ছে যে সচেতনতার যে অভাবটি আমাদের রয়েছে সেটি কিন্তু আসলে গত প্রায় 2 বছর ধরে, আমি যদি বলি 20 সালের যেই মার্চ থেকে আমাদের এখানে করোনা শনাক্ত হয়েছে তখন থেকেই মানুষের যে সচেতনতার অভাব সেটি কিন্তু আসলে
এখনও রয়ে গেছে এবং এই যে করোনা সংক্রমণ আবারও ধীরে ধীরে বাড়ছে, সেই ক্ষেত্রে কিন্তু সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু শুধুমাত্র নিষেধাজ্ঞা দিয়ে বা তারা কিন্তু শুধুমাত্র নিষেধাজ্ঞা দিয়েই কিন্তু তারা থেমে আছেন এবং মাঠে কি পর্যায়ে কাজ হচ্ছে সেটি কিন্তু আসলে সেই অর্থে তত্ত্বাবধান করা হচ্ছে না। মহাখালী থেকে জানাচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। করোনা পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবার চট্টগ্রাম ও ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চট্টগ্রাম থেকে আছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামে করোনা শনাক্তের হার সম্পর্কে জানাবেন, আর সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আগের চাইতে বেড়েছে কিনা? গত 24 ঘন্টায় যদি বলি তাহলে চট্টগ্রামে করোনা শনাক্তের হার 23.67%। এবং যদিও গত 24 ঘন্টায় এই করোনায় চট্টগ্রামে কেউ মারা যায়নি, তবে গতকালকে আগে অর্থাৎ গত পরশুদিন আমরা দেখেছি যে 3 জনের মৃত্যু ঘটেছে। এবং এই যে করোনা শনাক্তের হার 23.67%, এটির চেয়েও বড় যেটি আতঙ্কের বিষয় বলে চিকিৎসকরা মনে করছেন সেটি হচ্ছে যাদের করোনা উপসর্গ দেখা যাচ্ছে বা যারা করোনা আক্রান্ত হচ্ছেন তাদের একটি বিশাল অংশ আসলে পরীক্ষা করাচ্ছেন না, যে কারণে আসলে এই শনাক্তের হার আসলে কত উচ্চ সেটি সম্পর্কে ধারণাই করা যাচ্ছে না। আর রাস্তাঘাটে বা বাইরে সাধারণের যে জনসচেতনতা নিয়ে যদি বলি, স্বাস্থ্যবিধি সম্পর্কে যদি বলি, তাহলে সেটি একেবারে খুবই সহজেই অনুমেয়, যে কারণ আশেপাশে যারা আছেন তারা কেউই আসলে এই স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে খুব বেশি আন্তরিক না। আমরা যদি এখানে চট্টগ্রামের একটি টাইগার পাস মোড়ে আছি এবং এখানে যে সমস্ত মানুষজন আমরা তার পাশে দেখতে পাচ্ছি তার একটি বড় অংশই আসলে মাস্ক ব্যবহার করেন না, আর যারা করছেন তারা হয়তো সঠিকভাবে মাস্ক ব্যবহার করছেন না। এবং এটি নিয়ে তাদের নানা অজুহাত, যে কেউ আছেন মানে এক একজন এক এক ধরনের অজুহাত দিয়ে মূলত এই মাস্ক ব্যবহার বা স্বাস্থ্যবিধি মেনে না চলার ব্যাপারে তারা বলছেন। এবং এই বিষয়গুলোকে ঘিরে জনসাধারণকে উদ্বুদ্ধ করার জন্য জেলা প্রশাসন বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো উদ্যোগ আমরা দেখিনি। আর গণপরিবহনগুলোতে যে কথাটি হচ্ছিল যে অর্ধেক যাত্রী পরিবহন, সেটিও হচ্ছে না। গণপরিবহন মালিকরা যেটি বলছেন যে তারা অর্ধেক যাত্রী দিয়ে এই তাদের যে ভাড়া না বাড়ালে আসলে তাদের জন্য যানবাহন পরিচালনা করাটা কঠিন হয়ে পড়বে। এবং সে প্রেক্ষাপটেও আমরা দেখিনি যে কোথাও এই গণপরিবহনকে ঘিরে কোনো ধরনের অভিযান। এবং এই ক্ষেত্র বিশেষে আমরা দেখছি যে এখানে অর্ধেক মানে পুরো যাত্রীর উপরে দাঁড় করিয়ে, অর্থাৎ একেবারে যত যাত্রী ভিতরে ঢুকানো যায় সেই চেষ্টাটাই কিন্তু গণপরিবহনের পক্ষ থেকে করা হচ্ছে। এই মুহূর্তে অফিসের সময়ে যাওয়ার একেবারে শেষ সময়, এখন একটু ভিড় কম, কিন্তু আরও যদি আমরা আধা ঘন্টা 40 মিনিট আগেও দেখতাম তাহলে এই পরিস্থিতি আরও ভয়াবহ। এবং বিকেলে যখন অফিস ছুটি হয় সেই সময়টাতে অবস্থা খারাপ। এবং এক্ষেত্রে সাধারণ মানুষজন যেটি বলছেন যে অফিস আদালত খোলা রেখে অর্ধেক পরিবহনের যে বিষয় সিদ্ধান্ত, সেক্ষেত্রে সেটি বুমেরাং হতে পারে, অর্থাৎ তাদেরও কিছু করার নেই। এক্ষেত্রে অনেকে আছেন অফিসে যাওয়ার জন্য এই মানে অনেকটা যুদ্ধ করে এই সমস্ত গাড়িতে উঠে কোনো ধরনের স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করেই তাদের চাকরিতে যাচ্ছেন। অনুপম, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা ময়মনসিংহের পরিস্থিতি জেনে আসি, সেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আবু সালেম মুসা। ময়মনসিংহে আক্রান্তের হার সম্পর্কে জানাবেন, আর গত 24 ঘন্টায় মারা গেছেন কতজন, আর হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে কিনা? গত 24 ঘন্টায় 91 জন আক্রান্ত হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এই মুহূর্তে কিন্তু করোনা ইউনিটে 50 জনের মতো রোগী ভর্তি রয়েছে, তার মধ্যে 15 জন করোনা পজিটিভ এবং 35 জন রোগী কিন্তু এখানে উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে করোনা ইউনিটের মুখপাত্র ডক্টর মহিউদ্দিন খান মুন, উনি আমাদেরকে জানিয়েছেন যে নতুন যে ঢেউ করোনার শুরু হয়েছে সেটা শুরু হওয়ার পর থেকেই কিন্তু প্রায় প্রতিদিনই 1-2 জন করে কিন্তু মারা যাচ্ছে। এবং গতকালকেও একজন রোগীর মৃত্যু হয়েছে করোনা উপসর্গ নিয়ে। এর আগে গত 12 জানুয়ারি কিন্তু 4 জনের মৃত্যু হয়েছিল 2 জন উপসর্গ নিয়ে এবং 2 জন করোনা পজিটিভ রোগীর মৃত্যু হয়েছিল। এবং এরপরে 1-2 জন করে কিন্তু প্রায় প্রতিদিনই মারা যাচ্ছে। ডাক্তাররা যেটি বলছেন যে বেশিরভাগ রোগী কিন্তু উপসর্গ নিয়ে মারা যাচ্ছে এবং এই নতুন যে ঢেউ সেখানে রোগীর ভর্তির হারটা অনেকটাই কম, তবে প্রতিদিনই রোগী ভর্তি হচ্ছেন। আমরা যেটি গত 2-3 দিনে দেখেছি যে রোগীর সংখ্যা কিন্তু 40 থেকে 50-এর মধ্যেই থেকে যাচ্ছেন এবং আক্রান্তের হারও ঊর্ধ্বমুখী। আমরা এ বিষয়ে কথা বলেছিলাম ময়মনসিংহের সিভিল সার্জন নজরুল ইসলাম, উনি জানিয়েছেন যে তারা নতুন ঢেউ শুরু হওয়ার পরে তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন, নতুন বিধিনিষেধ যেটি দেওয়া হয়েছে সেটি মানার ব্যাপারে।
আমরা যেটি দেখতে পেয়েছি যে গত কয়েকদিনে বিধিনিষেধ মানার যে বিষয়টি সেটি কিন্তু মানুষজন আগে থেকে একটু হলেও সচেতন হয়েছে এবং মাস্ক ব্যবহার, স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সেই বিষয়টি যদিও কিছুটা বেড়েছে কিন্তু সেটি কিন্তু শতভাগ হয়নি এবং মানুষের মধ্যে সেই সচেতনতার অভাব আমরা কিন্তু দেখতে পেয়েছি। জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের এখানে যে স্থানীয় প্রশাসন রয়েছেন তারাও কিন্তু এই স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা যেটি বলছেন যে মানুষজনকে এই স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে যদি না মানা হয় তাহলে তারা আইন প্রয়োগ করবেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন, মানতে বাধ্য করা হবে। এছাড়া ময়মনসিংহ থেকে যে সমস্ত গণপরিবহন বিভিন্ন দূরপাল্লার উদ্দেশ্যে এবং আন্তনগর বাস যেগুলি চলে সেইগুলিতে কিন্তু আমরা স্বাস্থ্যবিধির যে বিষয়টি সেটি কিন্তু মানার ব্যাপারে একটি অনীহা আমরা দেখেছি এবং দাঁড়িয়ে যাত্রী নেওয়ার যে প্রবণতা আন্তনগর বাসগুলিতে কিন্তু সেখানে এটি এখনো অব্যাহত রয়েছে। শুধুমাত্র দূরপাল্লার দু একটি সার্ভিসে কিন্তু দাঁড়িয়ে যাত্রী নেওয়ার বিষয়টি তারা নিচ্ছেন না, কিন্তু বেশিরভাগ বাসেই কিন্তু দাঁড়িয়ে যাত্রী নেওয়া এবং স্বাস্থ্যবিধি না মানার যে বিষয়টি সেটি কিন্তু পরিলক্ষিত হয়েছে। এই ছিল ময়মনসিংহের করোনা পরিস্থিতি নিয়ে সর্বশেষ পরিস্থিতি। চট্টগ্রাম এবং ময়মনসিংহ থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। গত 5 বছরে বরিশাল বিভাগে প্রায় 150 নৌ দুর্ঘটনা হলেও তার কোনোটির তদন্ত প্রতিবেদনই মাঠ পর্যায়ে পৌঁছায়নি। 2-1জনকে শাস্তি দেওয়া হলেও দুর্ঘটনা প্রতিরোধে কমিটির সুপারিশ কতটা বাস্তবায়ন হলো তা নিশ্চিতের জবাবদিহিতা নেই কোনো পর্যায়ে। ফলে দুর্ঘটনা বন্ধ হচ্ছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত 24 ডিসেম্বর ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান 10 লঞ্চে অগ্নিকাণ্ডে মারা যায় অন্তত 46 জন। এখনও নিখোঁজ 11 জন। ওই ঘটনায় লঞ্চটির 4 মালিক, মাস্টার ও চালকদের দায়ী করে জানুয়ারির প্রথম সপ্তাহে প্রতিবেদন দেয় নৌ মন্ত্রণালয় কমিটি। তবে বরিশাল নৌবন্দর কর্তৃপক্ষ সহ মাঠ পর্যায়ের কারো কাছেই তদন্ত কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট পৌঁছেনি। সংশ্লিষ্টরা বলছেন, দুর্ঘটনা প্রতিরোধে বিশেষজ্ঞদের সুপারিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই কমিটির প্রতিবেদন সরাসরি যদি আমাদেরকে দেওয়া হয় বা আমরা যদি পাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে যারা স্থানীয় আমাদের জেলা প্রশাসন আছে এবং পুলিশ প্রশাসন আছে, আমাদের কমিটিতে কী সুপারিশ করা হয়েছে সেই সুপারিশের আলোকে কিন্তু আমরা ব্যবস্থা নিতে পারতাম। নৌপথে যেসব বহন চলে সেগুলো কী ধরনের কাজে ব্যবহার হয় এবং কি কি থাকা উচিত সেটা আমাদের জানা উচিত। তো সেটা আমরা জানতে পারলে আমাদের সুবিধা হয়, কিন্তু এরকম কোনো রিপোর্ট আমাদের কাছে আসে না। লঞ্চ মালিকরা বলছেন, দুর্ঘটনার পর শুধু শাস্তি দেওয়াই যথেষ্ট নয়, তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। জরিমানার মধ্যে তো আর এই নিরাপত্তার এই ধরনের কোনো কিছু অব্যাহতি দেওয়ার সুযোগ নেই। এই জায়গায় যদি আমরা ওই তদন্ত কমিটিতে কি তদন্ত করলো, কি তারা পাইলো, এগুলো নিয়ে যদি মালিক সমিতির সাথে আলাপ আলোচনা করে একটা ব্যবস্থা নেয়, তাহলে হয়তো একটা সুব্যবস্থা বের হয়ে আসবে। তদন্ত কমিটির প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করলে জবাবদিহিতা বাড়বে বলে মনে করছেন মানবাধিকার কর্মী ও প্রশাসনের কর্মকর্তারা। তদন্ত এখন আর লুকাবার কোনো বিষয় নাই। এখন তদন্ত করেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা, তারা জনগণের সম্পদ, তারা যেটা তদন্ত করে পাবেন সেটা জনগণের মধ্যে তারা বিলিয়ে দেবেন। আমাদের কাছে কোনো তদন্ত আসলে আপনারা আমাদের কাছে জবাব চাইবেন এবং আমরা অবশ্যই আপনাদের জনগণের সামনে আমরা দৃষ্টান্তমূলক যে তদন্ত হয়েছে তার রূপরেখা, তার পরিণতি এবং তার যে সফল একটি সমাপ্তি সেটি আমরা আপনাদের সামনে তুলে ধরব। ফায়ার সার্ভিসের তথ্য মতে গত 5 বছরে বরিশাল বিভাগে নৌ দুর্ঘটনা ঘটেছে অন্তত 145টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পুঁতি টেবিল ম্যাট থেকে শুরু করে মোড়া কভার, কম্বল, বিভিন্ন নকশার ব্যাগ ও শাল নিয়ে বাণিজ্য মেলায় পসরা সাজিয়েছেন বিদেশি ব্যবসায়ীরা। তবে ক্রেতাদের দাবি পণ্যের দাম বেশি, আর ব্যবসায়ীরা বলছেন ক্রেতারা কিনছে কম, দেখছে বেশি। ভারতের জয়পুরের মোড়া কাভার দেখতে স্টলে ভিড় করছেন দর্শনার্থী ও ক্রেতারা। জরি ও সুতায় তৈরি বাণিজ্য মেলায় নতুন পণ্য এটি, বিক্রি হচ্ছে 2000 টাকায়। একই স্টলে সিল্কের কম্বল, দাম 4000 টাকা। নতুন একটু মনে হচ্ছে আমার এই মোড়ার কভারগুলো জয়পুর থেকে এসছে, একটু ডিফারেন্ট, কিন্তু আমি চাচ্ছিলাম একটু স্মল সাইজ। আমরা যারা বাণিজ্য মেলায় আসি একটু টার্গেট থাকে একটু কমের মধ্যে কিছু ভালো জিনিস পাওয়ার, কিন্তু যদি নর্মাল মার্কেটের মতোই দামটা থাকে সেক্ষেত্রে আসলে একটু টাফ হয়ে যায়। होम प्रोडक्ट है, सोफ़ा है, मुड़ा है और बेड कवर है, बेड सीट है। এছাড়াও পুঁতির তৈরি নতুন ধরনের টেবিল ম্যাট নিয়ে হাজির ভারতের আরেক ব্যবসায়ী। কালো, সাদা ও সোনালী সহ রয়েছে বেশ কয়েকটি রং। ये टेबल, सेंटर टेबल, डाइनिंग टेबल
टी टेबल जहाँ पे भी आप चाहें और वॉल हैंगिंग में भी इससे यूज़ कर सकते हैं। মানে একটা জায়গায় সুন্দর করে সাজালেও ভালো লাগবে, কিন্তু প্রাইসটা আমার কাছে আসলে অনেক বেশি মনে হচ্ছে। এবারও কাশ্মীরের চাদর, বিভিন্ন নকশার পাটোরা, মটকা ও জয়পুরি ব্যাগ নিয়ে মেলায় পসরা সাজিয়ে বসেছেন পাকিস্তান ও ভারতের ব্যবসায়ীরা। বেচাকেনা চললেও তা গেল বছরের তুলনায় অনেক কম দাবি ব্যবসায়ীদের। ক্রেতারা কিনছেন কম, দেখছেন বেশি। ইন্ডিয়ান ব্যাগ দেখলাম এখানে, ভালোই লাগছে দেখতে। Sale is little bit down this year because it's a new place. It's too far from the city, Dhaka. কাশ্মীরি শালগুলো ওইগুলোর সাইড দিয়ে এনিমেলের বর্ডার করা আছে। এটা একটা সাতুস দিয়ে আপনার একটা শাল তৈরি হতে প্রায় 1.5 বছরের মতো টাইম লাগে। করোনার কারণে 2 বছর পর পূর্বাঞ্চলের রূপগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে এবারের বাণিজ্য মেলা। মেলায় স্টল ও প্যাভিলিয়ন রয়েছে 227টি। প্রতিদিন মেলা চলবে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাংক হিসেবের বিপরীতে নানা রকম ফি ও শুল্কের চাপে বিপাকে আমানতকারীরা। কারণ দর্শানো ছাড়া কেটে রাখা হচ্ছে টাকা। হিসাব পরিচালনার খরচ ও মূল্যস্ফীতির হিসেবে বেশিরভাগ ক্ষেত্রেই বছর শেষে কমছে গ্রাহকের আমানত। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে আমানতকারীদের স্বার্থ রক্ষায় কয়েক দফা নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংকের কোনো সঞ্চয়ী হিসাবে গড় আমানত 1 লাখ টাকা থাকলেই বছরে রক্ষণাবেক্ষণ ফি দিতে হয় 400 টাকা। ডেবিট কার্ডের জন্য 500 টাকা, আবগারি শুল্ক 150 টাকা। এসবের সাথে যোগ হয় 15% ভ্যাটের খরচ। বিশ্লেষণে দেখা যায় এমন অঙ্কের আমানতে বছরে বড়জোর 2 থেকে 3 হাজার টাকা পাওয়া যায়। বছর শেষে সব খরচ বাদে সুদ পাওয়া যায় 1 থেকে 1.5% পর্যন্ত, যেখানে গড় মূল্যস্ফীতি 5.5%-এরও বেশি। সারা বছর যে আমাদের অ্যাকাউন্টের এগেনস্টে 4-5 ধরনের চার্জ কেটে নিচ্ছে, যেটা থেকে আমাদের আসলে ব্যাংকে অ্যাকাউন্টে টাকা রেখে ওখান থেকে প্রফিট তো দূরের কথা, সেটা থেকে আমাদের ব্যাংকে চার্জ দিয়ে উল্টো আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে টাকা কমে যাচ্ছে। চলতি হিসাবে টাকা রেখে সাধারণত সুদ পাওয়া যায় না, তবে বহন করতে হয় রক্ষণাবেক্ষণ সহ নানা খরচ। খরচের খাতও সবসময় উল্লেখ করে না কোনো ব্যাংক, থাকে হিসাবের গরমিল। আমরা যে এটাকে একেবারে অস্বীকার করছি এটা নয়। কোনো ব্যাংক যদি তার নির্ধারিত চার্জের বাইরে যদি এটা করে থাকে, তাহলে আই থিঙ্ক কাস্টমার হ্যাজ দ্য রাইট টু গো টু সেন্ট্রাল ব্যাংক, অ্যাজ ওয়েল অ্যাজ আই থিঙ্ক দে শুড লজ দেয়ার কমপ্লেন ফাস্ট টু দ্য ম্যানেজমেন্ট অফ দ্যাট পার্টিকুলার ব্যাংক। ব্যাংক খাতের সেবার দামে শৃঙ্খলা আনতে গত জুন মাসে একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। তবে তা কতটুকু কার্যকর করতে পেরেছে নিয়ন্ত্রক সংস্থাটি? আগে যে সমস্ত বিভিন্ন জাতীয় কমপ্লেন আসতো এই জাতীয় চার্জ সংক্রান্ত, এখন একেবারেই নগণ্য, কারণ তাতে আমরা ধরে নিচ্ছি যে এই সার্কুলারকে বাস্তবায়িত হচ্ছে। ইনফ্লেশনের কমে রেট সঞ্চয়পত্র বলে বা এসটিডি বলেন বা এফডিআর বলেন, তাদের ইন্টারেস্ট কম দেওয়া যাবে না, এবং সমস্ত ব্যাংকগুলো এটাকে এখন ফলো করছে। মেয়াদি আমানতেও সুদের হার 3 থেকে শুরু করে 6% নিচে, যেখান থেকে উৎসে কর ও আনুষঙ্গিক খরচ মূল্যস্ফীতি বাদ দিলে প্রকৃত সুদহার ঋণাত্মক। এসব ক্ষেত্রে বড় অঙ্কের আমানতকারীরা তুলনামূলক বেশি সুদ পান। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দাদন ব্যবসায়ীদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বন্যায় ক্ষতিগ্রস্ত লালমনিরহাটের চাষিরা। কৃষি বিভাগ থেকে প্রণোদনা পাওয়ার কথা থাকলেও তাদের ভাগ্যে জোটেনি কোনো সরকারি সহায়তা। তিস্তাপাড়ের ক্ষতিগ্রস্তদের সাহায্য দেওয়ার দাবি চাষিদের। প্রতি বছরই তিস্তাপাড়ে বন্যা, নদী ভাঙন ও খরার সঙ্গে লড়াই করতে হয় লালমনিরহাটের চাষিদের। গত বছরও তার ব্যতিক্রম হয়নি। কয়েক দফা বন্যায় শেষ হয়ে যায় কৃষকের স্বপ্ন। কপালে চিন্তার ভাঁজ থাকলেও ক্ষতি পুষিয়ে নিতে নতুন উদ্যমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চাষিদের। কৃষি বিভাগ থেকে চাষিদের প্রণোদনা দেওয়ার কথা থাকলেও অনেকের ভাগ্যে জোটেনি কোনো সরকারি সাহায্য সহযোগিতা। জেলায় 44,260 জন কৃষককে প্রণোদনা দেওয়ার কথা থাকলেও পায়নি অনেকে। এর মধ্যে দেখা দিয়েছে বীজ সংকট, দামও বেশ চড়া। তাই মহাজনের কাছ থেকে বাড়তি সুদে ঋণ নিয়ে জমিতে আবার ফসল ফলানোর চেষ্টা করছেন কৃষকরা। সব ধ্বংস হয়ে গেছে। লাস্টে কার্তিক মাসে একটা বন্যা আসি, এমন বন্যা, এই সময় এত বড় বন্যা আমরা জীবনেও দেখিনি। ফসল নষ্ট হওয়ার পর আবার আমরা ফসল লাগাইছি, মহাজনের কাছে কিছু ঋণ নিয়ে ফসল লাগাইছি। ঋণ নিয়ে করছি, আমরা ঋণগ্রস্ত হচ্ছি। আমরা এখন ঋণে তো আমরা কোনো সরকার থেকে কোনো সাহায্য পাই না। কতদিন থেকে শুনবেন বলে বাঁধ হয়, সে বাঁধের কোনো খবরই নেই। কৃষি বিভাগ বলছে বন্যার ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কৃষকদের প্রণোদনার কার্যক্রমের আওতায় নেওয়া হয়েছে।
তাদের কোনো চাওয়া পাওয়া থাকে, সেই চাহিদার ভিত্তিতে আমরা পরবর্তীকালে আমাদের প্রচেষ্টা থাকবে যেন আমরা অব্যাহতভাবে তাদেরকে কারিগরি সহায়তা বা যে ধরনের সহায়তাগুলি সরকার পক্ষ থেকে আসে সেই সহায়তা নিয়ে আমরা যারা ক্ষতিগ্রস্ত কৃষক তাদের পাশে আমরা সবসময় আছি এবং থাকবো। চলতি মৌসুমে জেলায় 96,526 হেক্টর জমিতে ফসল আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে মোট করোনা আক্রান্ত ছাড়িয়েছে 33 কোটি 12 লাখের বেশি। এ পর্যন্ত মারা গেছে 55,63,000 মানুষ। এর মধ্যে একদিনে মৃত্যু হয়েছে প্রায় 5,000 জনের। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 19,79,000-এর বেশি। একদিনে সর্বোচ্চ 3,89,000 রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে মারা গেছে 424 জন। ভারতে 24 ঘন্টায় শনাক্ত 2,22,000। করোনা মোকাবেলায় ব্রাজিলে 5 থেকে 11 বছরের শিশুদের টিকাদান শুরু হয়েছে। এদিকে করোনা আক্রান্ত হলে যুক্তরাজ্যে 5 দিনের আইসোলেশনের বিধান সোমবার থেকে আবারও চালু হয়েছে। দেশটিতে 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে 84,000 মানুষ। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে রিক্টার স্কেলে 5.3 মাত্রার ভূমিকম্পে অন্তত 26 জন নিহত হয়েছে। তাদের মধ্যে 5 জন নারী ও 4টি শিশু রয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার গভীরে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সোমবার ভূমিকম্পের আঘাতে কাদিস শহরে কয়েকটি বাড়ির ছাদ ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে ভূমিকম্পে অন্তত 700 বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র টোঙ্গায় সাগরের তলদেশে অগ্নুৎপাত ও সুনামিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি। এই ঘটনায় এক ব্রিটিশ নারী নিখোঁজ বলে জানা গেছে। এদিকে সুনামির প্রভাবে সৃষ্ট উঁচু ঢেউয়ে পেরুতে 2 জনের মৃত্যু হয়েছে। রোববার দ্বীপরাষ্ট্র টঙ্গায় প্রশান্ত মহাসাগরের তলদেশে অবস্থিত হাঙ্গাটঙ্গা হাঙ্গা হাপাই আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত শুরু হয়। রাজধানী নুকুআলোফা থেকে প্রায় 65 কিলোমিটার দূরে অগ্নুৎপাতের বিস্ফোরণের শব্দ শোনা যায় 10,000 কিলোমিটার দূরের যুক্তরাষ্ট্র থেকেও। অগ্নুৎপাতের প্রভাবে টঙ্গা উপকূলে আছড়ে পড়ে 1 মিটারের বেশি উচ্চতার সুনামি। ভয়াবহ সুনামির তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় টঙ্গার উপকূলীয় অঞ্চল। বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ, ইন্টারনেট এবং টেলিফোন সংযোগ। সাগরের নিচে সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো বিশ্বের সাথে দ্বীপটির যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। দুর্গত অঞ্চল পরিদর্শন করে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার কথা জানিয়েছে অস্ট্রেলিয়ার পুলিশ। তবে এখনও ক্ষয়ক্ষতির পুরো চিত্র পাওয়া যায়নি। সোমবার সেখানে পর্যবেক্ষণকারী দল পাঠিয়েছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। আশ্বাস দিয়েছে ত্রাণ সহায়তারও। এদিকে সুনামি পরবর্তী ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে টঙ্গার প্রায় 1 লাখ মানুষ। বন্যা দেখা দিয়েছে পেরু এবং নিউজিল্যান্ডেও। আগ্নেয়গিরির বিষাক্ত ছায়ে ঢাকা পড়েছে পুরো দ্বীপরাষ্ট্রটি। এতে চরম ঝুঁকিতে পড়েছে সেখানকার নাগরিকদের স্বাস্থ্য। এছাড়া ছাই এবং বন্যার কারণে দেখা দিয়েছে খাবার ও পানি সংকট। ত্রাণ কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে টঙ্গা সরকার। তবে দুর্যোগের এই সময়ে দ্বীপটিতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ারও শঙ্কা দেখা দিয়েছে। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মেসি, সালাহকে টপকে আবারও ফিফা দ্য বেস্ট রবার্ট লেভানডস্কি। টানা দ্বিতীয়বার এই পুরস্কার জিতলেন বায়ার্নের পোলিশ স্ট্রাইকার। কিছুদিন আগে ব্যালন ডি'র জেতেন মেসি, তখন লেভানডস্কির সেরা না হওয়া নিয়ে অসন্তোষ ছিল অনেকের। এবার ফিফা দ্য বেস্ট হয়ে আক্ষেপ ঘোচালেন পোলিশ তারকা। 2020 সালের 8 অক্টোবর থেকে 2021-এর 7 আগস্ট পর্যন্ত পারফরমেন্স ছিল বিবেচনায়। ফিফার সদস্য দেশের কোচ, অধিনায়ক, নির্বাচিত সাংবাদিক ও ভক্তদের ভোটে নির্বাচিত হয় বর্ষসেরা। এদিকে সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোল দিয়ে ফিফার বিশেষ পুরস্কার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বর্ষসেরা কোচ হয়েছেন চেলসির থমাস টুখেল। সেরা নারী ফুটবলার বার্সেলোনার অ্যালেক্সিয়া পুতিয়েস। তার নেতৃত্বে ট্রেবল জয়ের পথে প্রথমবার নারী চ্যাম্পিয়ন্স লিগ জেতে বার্সা।
নতুন কোচ হাভিয়ের কাবরেরার অধীনে সাফল্য চান কাজী সালাউদ্দিন। স্প্যানিশ কোচের ছোঁয়ায় বাংলাদেশের ফুটবলে সুদিন ফিরবে বিশ্বাস বাফুফে সভাপতির। ঢাকায় আসার পর সোমবার ফেডারেশন ভবনে প্রথমবার যান জামালদের নতুন কোচ কাবরেরা। শনিবার রাতে ঢাকা পৌঁছেছেন। কোভিড পরীক্ষায় নেগেটিভ হয়ে সোমবার বাফুফে ভবনে প্রথমবার এলেন নতুন কোচ হাভিয়ের কাবরেরা। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আর ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদের সাথে ঘণ্টা দুয়েকের আলোচনা করেছেন স্প্যানিশ কোচ। এখনই নতুন কোচকে গণমাধ্যমের মুখোমুখি হতে দেয়নি বাফুফে, তবে প্রাথমিক আলোচনা শেষে প্রতিক্রিয়া জানিয়েছেন বাফুফে সভাপতি। কোচকে কথা বলতে ভালোই লেগেছে, কেন আমরা যখন কোচকে নাবিল আর আমরা মিলে যখন কোচকে আনি ওর সাথে তো বুঝিয়ে এনেছে। সো উই আর লুকিং ফরওয়ার্ড, যে মনে হচ্ছে যে হি ইজ অ্যান অ্যাক্টিভ গাই। আমার দেশে একটা কোচ ছাড়া আজ পর্যন্ত কোনো কোচ আসেনি যে ন্যাশনাল টিম হ্যান্ডেল করেছে। দিস অনলি ওয়ান কোচ, টম আসছিল, তাছাড়া সবাই এরকমই আসছে। তো এটা দিস এ গুড প্লেস ফর দেম, যেখান থেকে যদি ভালো রেজাল্ট করে তাদের ক্যারিয়ারটা হাই হয়। আলোচনায় উঠে এসেছে জাতীয় দলের সবশেষ পারফরমেন্স, যেখানে গেল বছর বেশ কয়েকটি ম্যাচে শেষ মুহূর্তে হতাশ করেছেন জামাল দুপুরা। নতুন কোচের কাছে বাফুফে সভাপতির চাওয়া কি? উইন। লাস্ট 4 মিনিটে 5 মিনিটে আমার যে টিম জিতা ম্যাচ ফাইনালে খেলে না, প্লিজ মেক শিওর দ্যাট ডাজন্ট হ্যাপেন। কথাবার্তা মনে হচ্ছে যে উই মে বি সাকসেসফুল উইথ হিম। টিকা ইস্যুতে ইন্দোনেশিয়া সফর বাতিল হওয়ায় এই মুহূর্তে কোচের ভূমিকা কি থাকবে সেটা স্পষ্ট নয়। গুঞ্জন আছে আগেভাগেই শুরু হতে পারে লিগ, সেক্ষেত্রে দেশের ফুটবল সম্পর্কে ধারণাটাও পাবেন নতুন কোচ। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এএফসি কাপে গ্রুপ ডিতে বসুন্ধরা কিংস আর প্লে অফ টপকে আসতে হবে আবাহনীকে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে ড্র অনুষ্ঠিত হয়। ডি গ্রুপে বসুন্ধরা কিংসের সঙ্গী ভারতের গোকুলাম কেরালা ও মালদ্বীপের মাজিয়া স্পোর্টস। যুক্ত হবে প্লে অফ জয়ী একটি দল। 2021 ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়ে এবারে আসরে সরাসরি অংশ নিচ্ছে বসুন্ধরা কিংস। আর মূল পর্বে যেতে প্লে অফ টপকাতে হবে আবাহনীকে। করোনার কারণে এবার রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে নির্দিষ্ট ভেন্যুতে হবে টুর্নামেন্ট। প্লে অফ পর্বের খেলা এপ্রিলে, মে মাসে হবে গ্রুপ পর্বের ম্যাচ। বসুন্ধরা কিংস নিজেদের মাঠে খেলার আগ্রহ দেখানোয় বাফুফেও উদ্যোগ নিতে চায়। এএফসি অ্যাসিউড যে বিষয়গুলো রয়েছে, প্রোটোকলগুলো মেনটেন করে, স্ট্যান্ডার্ড মেনটেন করে যদি সেটা সকল কিছু মিট করে, অফকোর্স সেক্ষেত্রে আমাদেরকে হোস্টিং দেওয়ার ব্যাপারে এএফসি অবশ্যই জিনিসটাকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে। তারকায় ঠাসা দল, তবে মাশরাফি, তামিম, রুবেলদের নিয়মিত খেলার মধ্যে না থাকা মিনিস্টার ঢাকার জন্য চিন্তার কারণ। সাম্প্রতিক ফর্ম নয়, স্কিল অভিজ্ঞতার ওপর বিশ্বাস রাখছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। আর বিপিএলকে স্বরূপে ফেরার মঞ্চ হিসেবে নিচ্ছেন তামিম ইকবাল। জমকালো আয়োজনে জার্সি উন্মোচন করেছে মিনিস্টার ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আবারও ব্যস্ত হয়ে উঠেছে মিরপুর একাডেমি। ক্রিকেটারদের পদচারণায় মুখরিত স্টেডিয়াম জানান দিচ্ছে ফিরে এসেছে বিপিএল। দেশের সবচেয়ে বড় তারকা সাকিবের মাঠে ফেরা এসেছে সবার নজরে। বরিশালকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন করার দায়িত্ব নিয়েছেন নিজের কাঁধে। মাঠে মনোযোগী ছিলেন তামিম, মাশরাফিও। এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলে আসার পর ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি তামিম। বিপিএলকে নিজেকে ফিরে পেতে চান। ঢাকার আরেক সুপারস্টার মাশরাফিও দীর্ঘদিন মাঠের বাইরে। ইনজুরি, ফর্মহীনতা অথবা অনভ্যস্ততা কোনো কিছুকেই ভয় পাচ্ছেন না ঢাকার অধিনায়ক। অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার প্লাস হচ্ছে অনেক ম্যাচ উইনার প্লেয়ার আছে, তো এটা ইম্পর্টেন্ট। বাট অ্যাট দ্য এন্ড আমার মনে হয় যে অ্যাজ এ টিম আমাদের ভালো খেলতে হবে, নট ইন্ডিভিজুয়ালি। এবং যদি কালেকটিভলি আমরা ভালো অ্যাজ এ টিম খেলতে পারি, ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। বিপিএলে আশা করি আমার স্টার্টিংটা ভালো হবে। দিস 10 গেমস, সো আমি আশাবাদী যে আইল ডু ওয়েল। বাট এটা ভালো করার জন্য যা যা করার দরকার আমি প্র্যাকটিস করে যতটুকু রিকভার করা যায় তা করার চেষ্টা করছি। মাঠে যেমন ক্রিকেটাররা ব্যস্ত, মাঠের বাইরে উত্তাপ ছড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। জমকালো আয়োজনের লোগো, জার্সি উন্মোচন করেছে ঢাকা ও চট্টগ্রাম। তারকা খ্যাতিতে ঢাকা এগিয়ে থাকলেও তারুণ্য নির্ভর দল নিয়ে বাজিমাত করতে চায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তারুণ্য নির্ভর দল আমাদের। নাসুম, শামীমদের মতো ক্রিকেটার আছে। সামনের 3 থেকে 4 সপ্তাহ আমরা কঠোর পরিশ্রম করে লক্ষ্যে পৌঁছাতে চাই। আমরা জানি এটা সম্ভব। সবশেষ বিপিএলে তৃতীয় হয়েছিল চট্টগ্রামের দলটি।
এর আগে সেরা সাফল্য ছিল ফাইনালে খেলা 2013 সালে। এবার অতীতকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য দলটির। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকায় টাইগারদের সাবেক কোচ স্টিভ ব্রোডস এবার বিপিএল এর দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরামর্শক হয়ে এসেছেন। দেশি বিদেশি কম্বিনেশনে তৃতীয় শিরোপা জিততে চায় ভিক্টোরিয়ান্স। সেই মিশনে আশাবাদী দলটির হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আবারও বাংলাদেশে ফিরেছেন স্টিভ ব্রোডস, তবে জাতীয় দলের দায়িত্বে নয়। বিপিএল এর অন্যতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ইংলিশ কোচকে। 3 বছর পর সাবেক গুরুকে পেয়ে মাশরাফি মাহমুদুল্লাহদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। কোচিং দর্শন ও ব্যক্তিত্বে টাইগার ক্রিকেটে স্মরণীয় নাম ব্রোডস। তাঁর অধীনে প্রথমবার কোনো ট্রাইনেশন সিরিজ জিতেছিল বাংলাদেশ, কিন্তু 2019 বিশ্বকাপে দলের ব্যর্থতায় চাকরি হারিয়েছিলেন। তবে তৃতীয় শিরোপার লক্ষ্যে দেশি সফল কোচ সালাউদ্দিনের সঙ্গে রোডসের কেমিস্ট্রিতে বাজিমাত করতে চায় ভিক্টোরিয়ানরা। ওয়ান অফ দ্য সাকসেসফুল কোচ বাংলাদেশে, তার মাথা থেকে হয়তো অনেক ভালো কিছু আসতে পারে। সে আমাদের পরামর্শক হিসেবে আসছে এবং আমার কাছে মনে হয় যে সে হয়তো আমাকে অনেক ভালো ভালো ইনপুট দেবে এবং স্পেশালি আমি মনে করি যে আমি হয়তো অনেক কিছু শিখতে পারবো তার কাছ থেকে, যে আসলে কিভাবে অনেক কিছু হ্যান্ডেল করতে হয়। কুমিল্লার ডাগআউটে হাই প্রোফাইল কোচ, মাঠে ফাফ ডু প্লেসিস, সুনীল নারায়ণ, মঈন আলীর মতো বড় ক্রিকেটাররাও আছেন। মুস্তাফিজ, ইমরুল, লিটনরাও দেশের ক্রিকেটের বড় নাম। যেহেতু নাম্বারটা বড় লোকাল প্লেয়ারদের এবার এবং তারা বেশি সুযোগ পাবে, সেখানে তাদের পারফর্ম করাটা খুব বেশি জরুরি। ইন্টারন্যাশনাল প্লেয়াররা হয়তো তাদেরকে নেওয়া হয়েছে তারা যেন পারফর্ম করে, বাট লোকাল প্লেয়ার যদি পারফর্ম না করে তখন কিন্তু টিমটা সাফার করবে। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্ট বিপিএল, কিন্তু 20 ওভারের টুর্নামেন্টকে এখনও আন্তর্জাতিক মানে পৌঁছানো যায়নি। শেষ মুহূর্তের প্রস্তুতিতে এবার ডিআরএস রাখতে পারেনি বিসিবি, যেখানে বিসিবির সিদ্ধান্তে অসহায় দলগুলো। খেলাধুলা তো এখন অনেক আগাই গেছে, তো এটা নর্মালি এটা স্বাভাবিক, যেটা আমরা ডিআরএসটা থাকলে খুব ভালো হতো। এখন না থাকলে তো এটা তো আমাদের হাতে কিছু করার নেই। এখন এটা অন্য টিম যেরকম অ্যাডভান্টেজ হবে আমরা হয়তো সেরকমই অ্যাডভান্টেজ হবো বা ডিসঅ্যাডভান্টেজ যেটাই বলেন, বাট থাকলে হয়তো ভালো হতো। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অস্ট্রেলিয়ান ওপেনের পর এবার ফ্রেঞ্চ ওপেনের নোভাক জোকোভিচের অংশগ্রহণ নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। দেশটিতে পাশ হয়েছে নতুন আইন, যেখানে বলা হয়েছে করোনার টিকা না নিলে কাউকেই কোনো ইভেন্টে খেলতে দেওয়া হবে না। এখনও করোনার ভ্যাকসিন নেয়নি জোকোভিচ। রোববার অস্ট্রেলিয়ার আদালতে লড়াইয়ে হেরে দেশে ফিরতে হয়েছে। একই সময় ফ্রান্সের সংসদে টিকা সংক্রান্ত আইন পাশ হলো। আইন অনুযায়ী এখন থেকে টিকা না নেওয়া ক্রীড়াবিদরা খেলায় নিষিদ্ধ থাকবেন, আর এই আইন সবার জন্য প্রযোজ্য হবে। দর্শক বা ক্রীড়াবিদ কারোর ক্ষেত্রেই আলাদা আচরণ করা হবে না। আগামী মে মাসে অনুষ্ঠিত হবে ফ্রেঞ্চ ওপেন, তখন পরিস্থিতি পরিবর্তন হতেও পারে। তবে এই আইন চালু থাকলে কেউই ছাড় পাবে না। এই ছিল বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।